আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দা ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, আজকে আপনাদের জন্য বিগ ব্রেকিং খবর আছে। প্রথম ব্রেকিং খবরটি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ থেকে ৪০০ সেনাকে ওপারে পাঠিয়েছে ইরান। আপনারা ভুল শোনেননি, আবারও বলছি, প্রায় ৪০০-র উপরই বলা যাবে মার্কিন সেনাকে ওপারে পাঠাবার দাবি করেছে ইরান। ২ নম্বর, যুক্তরাষ্ট্র এবার ইরানের কাছে অসহায় হয়ে পড়েছে, কারণ ইরান যেভাবে হামলা করছে সেই হামলা প্রতিহত তো দূরের কথা, তারা টের পাচ্ছেন না যে ইরান কি করে এই হামলাগুলো করছে। ৩ নম্বর, এখনো ভারত জুড়ে তীব্র আন্দোলন চলছে, নরেন্দ্র মোদীর কোনো চালাকি কাজে লাগছে না। পৃথিবীর বেশ কিছু গণমাধ্যম বলছে বাংলাদেশের জুলাই আন্দোলনের অনুরূপ ভারত একটি জেনজি প্রজন্মের আন্দোলন নরেন্দ্র মোদীকে সবচেয়ে টাফ টাইম দিচ্ছে। দর্শক, চলুন আমরা সেই খবরগুলোতে একটা একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি। প্রথম যে খবরটি, অবশেষে আলহামদুলিল্লাহ বলা লাগছে আমাদের, কারণ ফ্যাসিস্ট রেজিমের অন্যতম একজন কুশীলভ শাহাবুদ্দিন চুপ হয়ে গেল। শাহাবুদ্দিন চুপ্পু অবশেষে বিদায় নিল। শেখ হাসিনা বিদায়ের পর সময়ের অপেক্ষা ছিল শাহাবুদ্দিন চুপ্পু কখন বিদায় নেবেন। অবশেষে তিনি বিদায় নিয়েছেন এবং তার জায়গায় নতুন ভারপ্রাপ্ত যদি বলা হচ্ছে, বাট নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নিচ্ছেন আমাদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ। এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ। জামাত বলছে দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। আবার আমাদের স্পিকার বলছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে, তিনি মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি তার সমর্থন ছিল, অর্থাৎ বেকায়দায় পড়ে বিএনপিকে সমর্থন দেয় জনগণের সরকারের প্রতি তার সমর্থনের কথাটি উল্লেখ করছেন। অন্যদিকে এনসিপি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি করেছে। কি হবে শেষ পর্যন্ত? হয়তোবা তিনি সসম্মানে লন্ডন চলে যাচ্ছেন, এটাই কনফার্ম। এবং লন্ডনের বিলাসবহুল ফ্ল্যাট তার রয়েছে এমন তথ্য আসছে, সঠিক তথ্য আমরা এখনো কনফার্ম বলতে পারছি না। তবে এই খবরটি বলার সঙ্গে সঙ্গে আরেকটি খবর মনে পড়েছে, যেহেতু লন্ডন বিলাসবহুল শব্দটা বলে ফেলছি। সেটা হলো লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু হয়েছে। তোরা মাদক খেয়েই মর, যা, আর কি বলার আছে তোদেরকে। একটু তথ্যটা একটু দিলে বোধহয় আপনাদের ভালো লাগবে না। তারপর আমরা গুরুত্বপূর্ণ ব্রেকিং খবরেতে চলে যাব। বলা হচ্ছে যে ২৯ বছর বয়সী সৌদি আরবের এক প্রিন্সের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আব্দুল আজিজ বিন জালাউই আল সৌদ। দর্শক, আসেন আমরা চলে যাচ্ছি এবার মূল খবরে। প্রথম যে খবরটি, আরেকটি খবর দিয়ে চলে যাব ব্রেকিং খবরে, সেটি হলো ওয়েস্ট ব্যাংকে দখলদার বাহিনীর সাথে আরেকটা বড় রকম ঘটনা ঘটে গেছে। বলা হচ্ছে যে পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায়, অর্থাৎ তাদের গুলিতে ৬ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। বুঝতে পারছেন? মানে একদিকে ইসরায়েল মারছে, আরেকদিকে ইসরায়েলের মদদ নিয়ে ইহুদিরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর দখলে আসে এবং তারা দখলে বাধা দিলে তাদের গুলি করে মেরে দেয়। এরকম অনেক ভিডিও দেখলাম। জমিটা আমার। তো আপনি যেহেতু ক্ষমতাধরদের পক্ষের লোক, মানে ওই নেতানিয়াহু বাহিনীর পক্ষের লোক, আপনি একটা পিস্তল নিয়ে এসে বলেন এই জমির সমস্ত ফসল এখন আমার, এটার মালিক এখন আমি, ভাগো। বুঝছেন? যদি না ভাগবে তখন দেখা যাবে যে তাকে গুলি করা হবে বা মারধর করা হবে বা পুলিশে গ্রেফতার করা হবে। এই জুলুম কবে বন্ধ হবে? খবরে বলা হচ্ছে তাল গ্রামে বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত 4 জন ফিলিস্তিনি এবং 2 জন ইসরায়েলি
খেলাটি হচ্ছে 4-2 ম্যাচ। 4 জন ফিলিস্তিনি ও 2 জন ইসরায়েলি নিহত হয়েছে। প্রায় 20 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী গ্রামটিতে হামলা চালিয়ে মানুষ ও তাদের বাড়িঘরের উপর গুলিবর্ষণ করে। এদিকে পার্শ্ববর্তী গ্রামগুলোতে বসতি স্থাপনকারীদের হামলায় আরো অন্তত 8 জন ফিলিস্তিনি আহত হয়েছে। হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দ্রুত ওই স্থানে আবারও সামরিক বাহিনী পাঠিয়ে অভিযান শুরু করেছেন। একদিকে তাদের জনগণ এসে হামলা করবে, তারপর তাদের জনগণ ব্যর্থ হলে তারা সেনাবাহিনী পাঠাবে, তারপর তারা কি করবে, সামরিক বাহিনী দিয়ে সেখানে আবার পাল্টা হামলা করবে। এই হলো তাদের সুন্দর চরিত্রের অবস্থা। দর্শক আসেন আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো, মানে পিকচার এবং ভিডিও দুটোই দেখাবো, দেখিয়ে আপনাদের কিছু ঘটনার বর্ণনা দেবো যেটার জন্য আপনারা বসে আছেন। বলবেন মাসুম ভাই কি বললো সঠিক না ব্যাঠিক, একটু প্রমাণ দিল না। যে আমেরিকা এই ব্যাপারে এখন কি জবাব দেবে। আজকে ডোনাল্ড ট্রাম্প খেপে গেছেন। খেপে গিয়ে তিনি বলছেন কি, ইরানকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে চীন ও রাশিয়াকে সতর্ক করেছেন। মানে আজকে যে খবরটি দিতে গিয়ে আমি আটকে গিয়েছিলাম, আমার যে কোনো কারণে আটকে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদর দফতর পেন্টাগন, সেখানে তাদের যুদ্ধমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট কিছু বক্তব্য রেখেছেন খুব গোপনীয়, যেটা মার্কিন গণমাধ্যম ফ্ল্যাশ করে দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে ইরান এত ডিটেল নিখুঁত তথ্য পাচ্ছে কোথায়। ইরানের তো স্যাটেলাইট তথ্য বা উপগ্রহের ছবি নিখুঁতভাবে পাওয়ার সুযোগ থাকার কথা না। ইরানের ইঞ্জিনিয়াররা এত নিখুঁত মিসাইল নির্মাণ কবে থেকে শিখলো যে তারা আমেরিকার সিআইএ সদর দফতরের খবর জানে, মার্কিন বেজগুলোর খবর জানে, কোথায় মিসাইল স্টোরেজ আছে সেই খবর জানে এবং নিখুঁতভাবে সেগুলো ধ্বংস করছে। কে বলছে? পিট হেগসেট। বলা হচ্ছে যে ইরান আমেরিকার সবচেয়ে সংবেদনশীল খুব কৌশলগত জায়গাগুলোর প্রতিটা তথ্য জানছে। কোথায় আমেরিকানরা ঘুমোচ্ছে, কখন ঘুম থেকে উঠছে। আমেরিকান সেনারা অ্যামাজনের ডাটা সেন্টারে কিন্তু ইরান হিট করে উড়িয়ে দিয়েছে। তো বলছে যে আমাদের যে মার্কিন সেনারা কখন কোন ঘাঁটিতে ঘুমায়, কখন উঠে, কোথায় কোন ব্যবস্থাটি আছে, কোথায় আমাদের রাডার সিস্টেম, কোথায় আমাদের থার্ড সিস্টেম, কোথায় আমাদের প্যাট্রিয়ট সিস্টেম, প্রত্যেকটা বিষয় এত নিখুঁতভাবে জানে কোথায়। এখন ট্রাম্প দায়ী করছেন এই ঘটনাটি বা এর জন্য চীন এবং রাশিয়াকে। বলছেন এই দুটো দেশ ইরানকে একটা গ্রুপ অ্যাডভান্স বা ডিফেন্স সহযোগিতা দিচ্ছে, আরেকটা সকল তথ্য উপাত্ত দিচ্ছে। এক, পিট হেগসেট বলছেন যে আমাদের সিএর গোয়েন্দারা, আমাদের সিএর কর্মকর্তারা কখন কোথায় আশ্রয় নিচ্ছে, কোথায় মিটিং করছে, এত নিখুঁত তথ্য ইরান জানে কি করে। ইরান তো গোয়েন্দা তৎপরতা এত পাওয়ারফুল নয়। মধ্যপ্রাচ্যে সিআই কখন কোথায়, সিআইএ কখন কোথায় বসে মিটিং এ, সেখানে ইরানের মিসাইল হিট করে তাদেরকে উড়িয়ে দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন সিরিয়াতে যে আক্রমণটি হয়েছে এটার জবাব দিবেন, কিন্তু ইরান কি বলছে? সিরিয়াতে একটা গুরুত্বপূর্ণ অপারেশনাল মিটিং ছিল আমেরিকার, অর্থাৎ কয়েকটি মধ্যপ্রাচ্য থেকে, আরবের কয়েকটি দেশ থেকে সেনাবাহিনীর উপরস্থ প্রধানরা, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সিরিয়াটাকে তারা নিরাপদ মনে করেছিল, কারণ সিরিয়া এই পর্যন্ত ইরান হামলা করেনি। সিরিয়ায় মার্কিন বেজ কতটুকু, কয়জন আছে, এত কনফার্ম তথ্য এখনো কেউ জানে না, কারণ আমেরিকা সেখান থেকে চলে গেছে অনেকে, সেখানে নতুন সরকার বসছে। তো বলা হচ্ছে যে সেখানে এই গোপন মিটিং এর তথ্য ইরান জানে কি করে, যে একটা হামলায় অনেক মার্কিন সেনা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ওপারে পাঠিয়ে দিয়েছে ইরান। তারা বলছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলি আমরা এত গোপনীয় ভাবে রেখেছি, সেগুলো উড়িয়ে দিয়েছে। আমাদের মিসাইল গুলোকে আমরা কোথায় আন্ডারগ্রাউন্ডে রেখেছি, কোথাও আমরা উপরে রেখেছি, যেখানে রেখেছি, এই নিখুঁত তথ্য মার্কিন সোলজাররা অনেকে জানে না, তাদের নির্দিষ্ট কিছু লোক ছাড়া। সেখানে ইরান হামলা করে সব ধ্বংস করে দিচ্ছে। পিট হেগসেট বলছে, মার্কিন গণমাধ্যম দেখেন। এই পরিস্থিতিতে ইরানের কাছে বড় রকম ধরা খেয়ে গেছে মিস্টার ট্রাম্প। তিনি আজকে কি বলছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে শুক্রবার বলছেন
চীন বা রাশিয়ার কোনোটি যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে তা তাদের জন্য খুবই খারাপ হবে। তিনি বলেন তার বিশ্বাস উভয় সরকারই এমনটি না করার অঙ্গীকার করেছে। ট্রাম্প বলেছেন বেইজিং এ তাদের সাম্প্রতিক বৈঠকে চীন প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চীন বা চীনা কোম্পানিগুলোর মাধ্যমে ইরানকে অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না। মানে এই যে বললাম আমি আপনাদের যে ইরান এই অ্যাডভান্স প্রযুক্তি কোথায় পেল বা এরকম কঠিন ধোলায় আমেরিকাকে দিল কেন, যে অভিযোগটির সঙ্গে ট্রাম্প এই বক্তব্যটি দিলেন এই সংবাদটির মধ্যে। চীনের বেজিং এ সাম্প্রতিক বৈঠকে প্রেসিডেন্ট শি আমাকে বলেছেন যে তিনি কোনো অবস্থাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবেন না, বিক্রি করবেন না, এবং এই বিবৃতি চীনা কোম্পানিগুলো অন্তর্ভুক্ত। আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আমি তার কথায় বিশ্বাস রাখছি এবং তাছাড়া আমি তার প্রতি অনেক বড় অনুগ্রহ করছি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন এই বক্তব্যটি, মানে চীনকেও বা শি জিনপিং এর সাথে তার বৈঠকে শি জিনপিং তাকে আশ্বস্তগুলো করেছিলেন পূর্বে। ট্রাম্প আরো বলেন ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের আশ্বাস দিয়েছেন এবং তাকে জানিয়েছেন যে রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না। তিনি বোঝেন যে আমি ইউক্রেনের কাছে নয় বরং ন্যাটো দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করি, তারা পুরো দাম পরিশোধ করে এবং সেই অস্ত্রগুলো কিভাবে বিতরণ করা হয় সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সুতরাং ইরানের প্রসঙ্গে প্রায়শই যে দুটি প্রধান দেশের কথা বলা হয়, আমার মতে তারা এতে অংশ নিচ্ছে না। যদি তারা অংশ নিত তবে তাদের জন্য খুবই খারাপ হতো, নিশ্চিতভাবে তাদের সর্বোত্তম স্বার্থের পরিপন্থী হতো। এই কথাটি ট্রাম্প বলছেন। বিষয়টা আপনি বুঝতে পারছেন? মানে ট্রাম্প দুটো দেশকে বুঝাচ্ছেন যে আমার মনে হয় তারা এই কাজটি করবে না, কারণ তারা আমাকে আশ্বস্ত করছেন। কেন? পিট হেগসেট যখন বলছে যে দুটো দেশ জড়িত না, তো বা ইরান এত পাওয়ারফুল পজিশনে বা ইরান এত হামলার পরও ইরান কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, বারবার ইরান আমেরিকাকে এত বড় ক্ষতি করছে কিভাবে, কারণ ট্রাম্পের সামনে আসলে ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই। দর্শক, তো এই পরিস্থিতিতে আমেরিকা একটা বড় রকম মাইনকা চিপে আটকে গেছে। পাশাপাশি আজকে শুক্রবার কিরগিজস্তানে চলপন আতা শহরে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন বিদেশি সমকক্ষের সঙ্গে তার বৈঠকে ইরানের বিরুদ্ধে মার্কিন কর্মকাণ্ডের নিন্দা জানানোর বিষয়ে ব্যাপক ঐক্যমত করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ ইরানের উপর আমেরিকার এই হামলায় নিন্দা জানাতে যাচ্ছে বা নিন্দা জানাবে, এই বিষয়টি আসছে আলোচনায়। দর্শক, আমি আপনাদেরকে এই ইরানের সংবাদটা লম্বা না করে ভারতের খবরে আসি। নরেন্দ্র মোদী অনেক বড় বেকায়দায় আছেন কেন? ক্রমান্বয়ে আন্দোলন আরো বাড়ছে, বিভিন্ন সম্পৃক্ততা বাড়ছে। ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমগুলো জোরে সোরে প্রচার করছে এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে বাংলাদেশের জামাত ইসলামী, এবং মোদী মিডিয়া এই মিথ্যাচারটাকে একদম হাসিনা মিডিয়ার মতো, হাসিনার আমলের সময় টিভি, 24, 71 টিভি, 72 টিভি, 74 টিভি, এরকম বহু টিভি ছিল না, তারা একটা এজেন্ডাকে একসঙ্গে সবাই মিথ্যার মাধ্যমে সত্য প্রমাণের চেষ্টা করতো, গোয়েবলস যেটা করতো। তো হাসিনার কাছ থেকে এটি শিখছে আমাদের নরেন্দ্র মোদী দাদা। তো তার মিডিয়া একসাথে ছাত্রদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, ময়ূক রঞ্জনের মতো প্রচুর মিথ্যা শুরু করছে। এটা নিয়ে আমি আলাদা একটা এপিসোড করব। তো ইতিমধ্যে ছাত্ররা বলছে যে কোনো কিছুতে কাজ হবে না, কোনো মিটিং সিটিং এ কাজ হবে না, আমাদের যে দাবি সে দাবির বাইরে আমরা কোনো আশ্বাসে না, আমাদের মানে কান বা না, কি বলে এই শব্দটাকে, যে আমরা তাদের কাছে নত হব না। আমাদের দাবি একটি, মানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং যেই সংস্কারগুলো তারা চেয়েছে। ইতিমধ্যে সে আন্দোলন থেকে দাবি আরেকটা উঠে গেছে, সেটি হলো নরেন্দ্র মোদীর পদত্যাগ। কারণ নরেন্দ্র মোদী ছাত্রদের উপর হামলা করেছে তাদের ন্যায্য দাবিকে অগ্রাহ্য করে। এখন কলকাতা বলেন, এখন বেঙ্গালুরু বলেন, দিল্লি বলেন, ভারতের বিভিন্ন প্রদেশে আন্দোলন ছড়িয়ে পড়ছে। পাশাপাশি পুলিশ মারমুখী হচ্ছে, কোথাও কোথাও পুলিশ সংযমী আচরণ করছে, কারণ ইতিমধ্যে কিছু গণমাধ্যম বলছে এটা ডিপ স্টেটের খেলা হতে পারে। নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাবার জন্য এটি ডিপ স্টেট বা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো শক্তির বলের খেলা হতে পারে। এক একটা তথ্য আসছে, কিন্তু যে ছাত্র বিক্ষোভ চলছে এবং নরেন্দ্র মোদী বলছেন যারা প্রশ্নপত্রের ফাঁসের কারণে বা পরীক্ষা দিতে পারেনি বলে আত্মহত্যা করছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে।
তাহলে নরেন্দ্র মোদীরও আমার মনে হয় ক্ষমতা থেকে সরিয়ে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া উচিত। মানুষগুলোর জীবন চলে গেছে। ধরেন শেখ হাসিনা যে ২,০০০ মানুষকে মেরেছে, হত্যা করেছে, তাদের পরিবারকে আপনি ক্ষতিপূরণ দিয়ে লাভ কি? যে মানুষটা চলে গেছে সেই মানুষের ক্ষতিটা পূরণ কিভাবে করবেন? দেখা গেল হাদি, শহীদ আমাদের ওসমান হাদি, তাকে মারলো, তার পরিবারের লাভ হলো, তাকে বেচাকিনা করে দিল তার ভাই বোনেরা। জীবন দিল হাদি, এতিম হলো তার সন্তান, বিধবা হলো তার স্ত্রী, লাভ হলো ভাই বোনের, কারণ বেচাকিনা ভাই বোন করে। ধরেন আমার যদি কখনো কিছু হয়, কখনো আমার পরিবারকে টাকা দেবেন, আমার পরিবারের এখানে ক্ষতিটা কি? ক্ষতি হবে আমার সন্তানের, আমার স্ত্রীর হবে, আমার সন্তানের হবে, আমার বাবা মা সন্তান হারাবে, আমার ভাই বোন কি করবে? কাঁদবে। তারপর তারপর কি? আল্লাহ লাগি আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি না, এটা হাদির কথাটা বুঝাচ্ছি, এটা আবার ব্যক্তিগতভাবে আমাকে নিয়েন না কেউ। কি হবে? আমার ভাই বোনের কিছু হবে? হাদির সেই ইনকিলাব মঞ্চ কারা দখল করতে চাচ্ছে? দেখেন, এগুলো বিশ্বাসঘাতক। পরিবারের মধ্যে লুবিরা থাকে, দরিদ্র ফ্যামিলিগুলোকে খুব সহজে কেনা যায়। হাদিকে কেনা যায় না, কিন্তু হাদির ধাঁচ বা হাদির আদর্শ তো বাকি ভাই বোনদের মধ্যে থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন ভারতের মধ্যে যে আন্দোলনটা চলছে, তারা বলছে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসবো না আলোচনায়, তাদেরকে বলা হচ্ছে তোমরা আসো, মানে মোটা অঙ্কের টাকা দিয়ে থামাই দেবে। বলছে না, তোমাদেরকে যন্তর মন্তরে আসতে হবে। যন্তর মন্তর হলো দিল্লির শাহবাগ, যেখান থেকে আন্দোলনের সূত্রটা হলো ককরোচ পার্টির, যে এখানে আসতে হবে, এখানে এসে আমাদের সকল দাবি মেনে ঘোষণা দিতে হবে। আশ্বাসে কাজ হবে না। কোনো আশ্বাস নরেন্দ্র মোদী কাল রাতে টুইটারে জরুরি বক্তব্য দিয়েছেন, সব দাবি মেনে নেবেন এবং দ্রুত বিচার করবেন। তিনি ফার্স্ট খুব দ্রুত আদালত গঠন করে এই বিচারটি করবেন ঘোষণা দিয়েছেন। তারা মানতে রাজি না। আশ্বাস নয়, বাস্তবায়ন, এই চলছে এখন। এবং ভারতের নরেন্দ্র মোদীর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটি এখন বলতে চাই, পুরো জাতি নরেন্দ্র মোদীকে একটা নতুন চেহারা দেখালো। তিনি মনে করতেন যে তিনি হিন্দুত্ববাদী লালন করে, যেহেতু হিন্দুদের দেশ, ভারত কবজায় রাখবেন। হিন্দুদের মধ্যে একটা বিশাল গ্রুপ আছে যারা বিশ্বাস করেন ভারত স্বাধীন হয়েছে হিন্দু মুসলিমের চেষ্টায়, এবং সবচেয়ে বড় অবদান ছিল মুসলমানদের। বিশ্বাসঘাতকদের কাতারে অনেক হিন্দুরা ছিলেন, ব্রিটিশদের সাথে গোপনে যোগাযোগ করছেন, কিন্তু মুসলিমরা সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে। আমি আমার গতকালকে লাইভে বলেছি, মুসলিমরা নামাজ পড়ছে আন্দোলনে, পাশ থেকে হিন্দুরা বাতাস করছে। মানে এমন একটি আন্দোলন যেটা বাংলাদেশে আমরা দেখেছি, কে হিন্দু, কে মুসলিম, কে জামাত, কে শিবির, কে বিএনপি, কে বাম, কে রাম, সব এক হয়ে গেছে। একমাত্র আওয়ামী লীগ ছাড়া সব এক, ফ্যাসিস্টরা ছাড়া, মানে মঞ্জুরুল আলম পান্না, আনিস আলমগীর ছাড়া, এই গ্রুপ ছাড়া সব এক। দেখবেন এই মঞ্জুরুল আলম পান্না আমার বন্ধু, আর আনিস আলমগীর আমার বড় ভাই, আমি আজকের কাগজে তার সাথে কাজ করেছি। এই দুজনের কাছে কখনো শুনবেন না হাসিনা ২,০০০ লোক মারছে, এটা নিয়ে কথা বলবেন না। তারা এখন এটা নিয়ে ওটা নিয়ে, এই মবক্রাসি, এইগুলি খুব সুশীল করে কথা বলে। এর একবারও বলে না হাসিনা ২,০০০ মানুষ মেরেছে, ৪০,০০০ মানুষকে পঙ্গু করেছে। এই শব্দটা তাদের মুখে আসবে না। আগেই তো ভালো ছিলাম, এই ট্রামগুলো তারা নিয়ে আসে, এখন তারা খারাপ আছে। এদেরকে মানুষ বলতে লজ্জা লাগে। মানুষ এরকম হয় না। যদি মঞ্জুরুল আলমের ছোট একটা কিশোরী মেয়ে আছে, আমি চিনি, খুব কিউট, তার একটা বুকে গুলি লাগতো, তিনি বুঝতেন চালাকি। কারণ বাংলাদেশের অন্যান্য মানুষের রক্তকে সে নিজের রক্ত ভাবেনি, আমি ভাবছি হয়তো, তাই আমার কাছে খারাপ লাগছে। যে বাচ্চাটা ঘরে খেলতে গিয়ে গুলি খেয়েছে, কোনো আন্দোলনে না গিয়ে, আমি মনে করি সেই জায়গাটা আমার বাচ্চা থাকতে পারতো। এটা মঞ্জুরুল আলম পান্না বা আনিস আলমগীররা বোঝেন না বা মানেন না বা চিন্তা করেন না। কেবল তাদের সন্তানকে তারা নিজের মতো চিন্তা করেন। তো পরিস্থিতি তৈরি হয়েছে, তার সামনে একটা একটা করে পথ বন্ধ হয়ে যাচ্ছে। চারদিক থেকে আন্দোলন বাড়ছে, দিল্লিতে মানুষের সম্পৃক্ততা বাড়ছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। আন্দোলনকারীরা আন্দোলন করছে রাত দিন, রাতে না না ঘুমিয়ে দিনে আন্দোলন চলছে। তারা মানুষ খাবার নিয়ে আসছে, পানি নিয়ে আসছে, ড্রিঙ্কস নিয়ে আসছে, ফল নিয়ে আসছে, যেটা আমরা দেখেছিলাম হেফাজতের সময়। হেফাজতের আলেমদেরকে মানুষ চারদিক থেকে খাবার দিতে, আমি ব্যক্তিগতভাবে নিজে, আমি তখন ২১ টিভিতে ছিলাম, ২১ টিভির গাড়ির মধ্যে, আমার গাড়ির সঙ্গে ছিল, গাড়ির মধ্যে আমি অনেকগুলো তরমুজ কিনে নিয়েছি। পথে যা পাইছি ভ্যানে থেকে নিয়ে গাড়ির মধ্যে ঢুকেছি যতটুকু পারছি। পথে পথে আমি হেফাজতের আলেমদেরকে তরমুজগুলো বিলি করতে করতে গেছি, কারণ গরমের মধ্যে তরমুজগুলো পেয়ে তারা খুব খুশি ছিল। তো যাক, সেই কথা না বলি। এখন যে বিষয়টা হইল, নরেন্দ্র মোদী একটার পর একটা দাবি, এখন তারা মানে শিক্ষামন্ত্রীকে সরাবেন না, এখন পর্যন্ত তার ঘোষণা।
কিন্তু এই আন্দোলনের গতি শিক্ষামন্ত্রী না নরেন্দ্র মোদীর দিকে এখন চলে যাচ্ছে। এবং শুধু ভারত না, ভারতের বাইরে ইংল্যান্ডে, আমেরিকাতে, ইউরোপ কান্ট্রিতে এই আন্দোলন ছড়িয়ে পড়ছে। ভারতীয়রা সে আন্দোলনে নেমে পড়েছে। পুরো পৃথিবী জুড়ে আন্দোলন শুরু হয়েছে। ইভেন বাংলাদেশে বাম রাজনৈতিক দলগুলো হাসিনা পোষা মোদি, ছাড়তে হবে গদি, এরকম স্লোগানে নেমে গেছে তারা বাংলাদেশে। অথচ নাম পড়ছে জামাতের। জামাত বলছে যে এরকম কাজ তারা করেনি, এমন কোনো চিঠি তারা ভারতে পাঠায় নাই। ওই যে দিন শেষে জামাতের দোষ। যেটা বাংলাদেশ 15 বছর দেখি সব দোষ বিএনপি জামাতের। এখন বিএনপি চোখে জামাতের, মানে জামাত একটা মহা বিপদে আছে। তাদের একজন এমপি এত বছর পরে একটা আকাম করছে, কিন্তু যে দলগুলো 12 মাসই আকামের উপরে থাকে তাদের কোনো দোষ নাই। এটা ঠিক আছে। কেন ঠিক আছে? মানুষ মনে করে ইসলামী লোকগুলো ভালো হবে। ইসলামী লোকগুলো ভালো হয় সাধারণত, ভালোই তো না? আপনি দেখেন, মানুষ ইসলামী ব্যাংকের প্রতি ভালোবাসা বেশি, মানুষ ইসলামী ব্যাংক পছন্দ করে বেশি, মানুষ ইসলামী লোকদেরকে আমানতদারি মনে করে মানুষ। কিন্তু ইসলামের গায়ে মানে সাদা কাপড়ে ময়লা লাগলে একটু চোখে বেশি পড়বে, এটাও মানতে হবে। একটা দুইটা ঘটনা ঘটতেই পারে, এরা মানুষেরও প্রমাণ হবে নাকি? তো নজরুল সাহেব যেটা করছে তার শাস্তিও পাইছে, জামাত তাকে 24 ঘন্টার মধ্যে শাস্তি দিচ্ছে। কিন্তু আমরা দেখলাম সিলেটের একজন ব্যক্তি টুনটুনি দেখিয়েও এমপি হয়ে গেছেন, তাকে দল বাতিল করে নাই। আমরা দেখছি আওয়ামী লীগের এরকম অনেক একাম কুকাম করে ধরা পড়ছে, কিচ্ছু হয় নাই। মানুষ আমার এক কাছের বড় ভাই সাংবাদিক মাসুদ কামাল ভাই বলতেছিলেন যে মানুষ তো আসলে ওদের কাছ থেকে এটা আশা করে, ওরা ধর্ষণ করবে, গুম করবে, খুন করবে, একাম করবে, কুকাম করবে, কিন্তু জামাতের থেকে তো আশা করে না। তো দুই একটা তো জামাত করবে, স্বাভাবিক। বিষয়টা হলো এরকম। এটা হাসির বিষয় না। এটাকে নিয়ে যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, চরিত্রের 12টা বাজানো হয়েছে, এটা বিপদ। কেন জানেন? আগামী দিনে বিএনপি তো এটা করবেই। বিএনপি সব নেতারাই মোটামুটি কম বেশি একটু মানে ঘরের বাইরে লবণ টেস্ট করেন। এখন এগুলো মিডিয়া তাদেরকে একটার পর একটা আটকাবে। সোশ্যাল মিডিয়া হা করে থাকবে, পাবে আর প্রচার হবে, এখন আর ছাড়াছাড়ি হবে না। অর্থাৎ একটা চরিত্রের 12টা বাজাতে গিয়ে এখন পুরো দেশের রাজনীতিবিদের চরিত্রের 12টা বেজে যাবে। নিঃসন্দেহে থাকেন, দেখেন না এখন সোশ্যাল মিডিয়াতে এখন কি খেলা চলবে। এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাই না। তো নরেন্দ্র মোদীর আপাতত বলা যায় বিদায় ঘন্টার দিকে যাচ্ছে আন্দোলন, এবং পৃথিবী তাকিয়ে আছে কতটা ডাইনামিক বা কতটা কৌশলী ভাবে নরেন্দ্র মোদী আন্দোলন থামাতে পারে। কিন্তু আন্দোলন যেভাবে গতি বাড়াচ্ছে ককরোচ পার্টির সঙ্গে সকল রাজনৈতিক দলের যেই সাপোর্ট বা তাদের যে সমর্থন, এটা বাড়ছে। যদিও বিজেপি বলছে আন্দোলনের সাথে বিদেশি শত্রুদের হাত আছে, ছাত্ররা এটাকে ডাইরেক্ট বলছে যে আপনি আন্দোলনের দাবি মানার কথা বলছেন আর আমাদেরকে অপরাধী সাজাচ্ছেন বা আমাদের দেশদ্রোহী বানাচ্ছেন, এটার জন্য আপনাকে আমরা ক্ষমতা থেকে টান দিয়ে ফেলে দেব মিস্টার নরেন্দ্র মোদী। এখন নরেন্দ্র মোদী সে গদি মিডিয়া, মানে যে মিডিয়া নরেন্দ্র মোদী পালছিলেন অবৈধ টাকা দিয়ে, সেই মিডিয়া কতটুকু বাঁচাতে পারে? শেখ হাসিনাকে তো বাঁচাতে পারেনি পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, কেউ, এবং বাংলাদেশের কোনো মিডিয়া। শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে চোরের মতো। নরেন্দ্র মোদীর ভাগ্যেও হয়তো সেটা আছে, ধারণা করতে পারে। আল্লাহ হাফেজ।